আমি দেখেছি মিলিটারিরা সেই ঘোড়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কাঁচা রাস্তা দিয়ে। তো এগুলো আমি দেখতাম, মানে এই দেখতে দেখতে আমার যে বড় হওয়া, মাকে দেখেছি ছুটির পরে ওই বড় মাঠটা কিন্তু এখনও আছে। তোমরা ট্যুরিস্টরা বেড়াতে যাও, মাঠটা কিন্তু কেউ যাও না। যে মাঠে সারা পশ্চিমবঙ্গের ফুটবল খেলাগুলো ওখানে হতো, ইস্টবেঙ্গল মোহনবাগানও খেলেছে, আমার মা কাকিমারা শরবত বানিয়ে দিয়েছে। ওই মাঠ কিন্তু একটা ঐতিহাসিক মাঠ, কিন্তু সেই মাঠ শুভ সময়। আবার এসে গেছি মনের কথা, মন কথা নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হিসেবে, তিনি কিন্তু প্রকৃতি কন্যা। পাহাড়ের কোলেই তার বড় হয়ে ওঠা, প্রকৃতির মধ্যেই তার জীবনযাপন। তিনি একাধারে বাচিক শিল্পী এবং পাশাপাশি তার নিজস্ব একটি স্কুল আছে। কোথায়, কিভাবে উনি এটি স্থাপন করেছেন সেসব গল্প আমরা অবশ্যই শুনব। আলাপ করিয়ে দিই আমাদের আজকের অতিথি মীনাক্ষী ঘোষের সঙ্গে। মীনাক্ষী দি, তোমাকে স্বাগত আমাদের এই আড্ডায়। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। তোমার সঙ্গে তো গল্প করবই, যেটা বলছিলাম প্রথমেই যে তুমি প্রকৃতি কন্যা। তোমার ছোটবেলার কথা আমরা শুনবো। আসলে আমার ছোটোবেলাটা না একটা, মানে ওই ছোটোবেলা আমি যেভাবে আমার শৈশবটা কেটেছে, তার একটা আমার মনের উপর প্রভাব পড়েছে। আমার জন্ম জলপাইগুড়ি শহরে, কিন্তু আমার জন্মের পরেই আমার বাবা যেখানে চাকরি করতেন আমি সেখানে চলে গেছি, সেগুলো তার মনে নেই আমার। তো যখন আমি বুঝতে শিখেছি, দেখতে শিখেছি, চিনতে শিখেছি পৃথিবীটাকে, আমি চোখটা খুলেই দেখেছি, দরজাটা খুলেই আমার মা যেখানে নিয়ে যান সেটা একটা বড় মাঠ, বিশাল বড় একটা মাঠ, তার ওপারে একটা পাহাড়ি নদী, তারপরই পাহাড়। সেটা মানে খুব আমার কোয়ার্টারের কাছেই, বাবা যেখানে চাকরি করতেন কোয়ার্টারের কাছেই। তো এই শৈশবটাই কেটেছে আমার পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর পাহাড়ি নদীর, খরস্রোতা নদীর শব্দ শুনে ঘুম ভেঙেছে। তো এরকম একটি অঞ্চলে বড় হওয়া মানে বুঝতেই পারছো, একটু তো অমলের মতো হয়ে গিয়েছিলাম, যে অমল ও দইয়ালার যে একটা কল্পনাপ্রবণ মন অমলের, এটা আমার হয়েছিল। একটু ভাবুক টাইপের হয়ে গিয়েছিলাম, যে আচ্ছা পাহাড়ের ওই পারে কী আছে, এরকম একটা ভাবনা। তো এই ভাবনাটা নিয়ে কিন্তু আমার বড় হওয়া এই পাহাড়ি অঞ্চলে। বাবার চাকরি সূত্রেই আমার ঝালংয়ে থাকা, জলঢাকা হাইডেল প্রজেক্টে চাকরি করতেন, যে ঝালংয়ে আজকাল বিন্দু, যেখানে সবাই ট্যুরিস্ট হিসেবে এখন যান। ডুয়ার্সে যাওয়া মানেই হচ্ছে সেই ঝালং বিন্দু প্যারেন। আর আমার ছিল শৈশবের কোয়ার্টারে সময় কাটানো। ইস, তুমি কি লাকি গো। আমার খুব হিংসা হচ্ছে কিন্তু শুনে। আমরা কোথায় শহরের কংক্রিটে বড় হয়েছি, মানে এখনো মানে ওই জানলা দিয়ে এক ফালি আকাশ দেখি। ঠিক ঠিক। সেখানে তুমি মানে আকাশের মধ্যেই তোমার বড় হওয়া, মাঠের মধ্যে খোলা আকাশের তলায় ছুটোছুটি, হুড়োহুড়ি। একদম। আর এখনো মনে পড়ে যে আমি মাকে প্রশ্ন করতাম সবসময়, পাহাড়ের ওই পারে কী আছে, পাহাড়ের ওই পারে আর একটা পাহাড় আছে, মা বলতেন। তো আমার ভীষণ দেখতে ইচ্ছে করতো যে পাহাড়ের ওই পারে কী আছে। অথবা আমার কোয়ার্টারের পেছন দিকটা, যেখানে তোমার এখন তোমরা যাও যারা বেড়াতে, প্যারেনের রাস্তায় পাকা, সেটা তখন সেটা মানে আমি যে সময়টার কথা তোমাকে বলছি, যে আমার বড় হওয়াটা যেখানে, তার 10 বছর পরেও সেখানে আমাদের একটা মুক্তিযুদ্ধের একটা, দুই দেশ বাংলাদেশের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল। সে সময় কিন্তু খুব সাবধানে থাকতে হতো, আমাদের সমস্ত কোয়ার্টারগুলো লাইট অফ করে দিতে হতো। আমি দেখেছি মিলিটারিরা সেই ঘোড়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কাঁচা রাস্তা দিয়ে। তো এগুলো আমি দেখতাম, মানে এই দেখতে দেখতে আমার যে বড় হওয়া, মাকে দেখেছি ছুটির পরে ওই বড় মাঠটা কিন্তু এখনও আছে। তোমরা ট্যুরিস্টরা বেড়াতে যাও, মাঠটা কিন্তু কেউ যাও না। যে মাঠে সারা পশ্চিমবঙ্গের ফুটবল খেলাগুলো ওখানে হতো, ইস্টবেঙ্গল মোহনবাগানও খেলেছে, আমার মা কাকিমারা শরবত বানিয়ে দিয়েছে। ওই মাঠ কিন্তু একটা ঐতিহাসিক মাঠ, কিন্তু সেই মাঠটা তো আর ট্যুরিস্ট হিসেবে তোমাদের নিয়ে যায় না। কিন্তু আমি কিন্তু ওই মাঠে গিয়ে আজও গিয়ে দাঁড়িয়ে থাকি, আজও পিছন ফিরে আমি ফ্ল্যাশব্যাকে সব দেখতে পাই, যে ফুটবল খেলা মারা দেখছেন, সমস্ত ডুয়ার্সের বহু লোক ওখানে চলে গেছে, ফুটবল প্লেয়াররা সেই দৌড়ে আমাদের বাড়িতে এসে শরবতটা খাচ্ছেন কোয়ার্টারে এসে।
তো এরকম আমি ফ্ল্যাশব্যাকে যে এইগুলো দেখতে দেখতে আমার বড় হওয়া, শৈশবে পড়াশোনা কিন্তু আমার ঝালং স্কুলেই, আচ্ছা, মানে আমার প্রাইমারি সেকশনটা ঝালং প্রাইমারি স্কুল আছে, এখনও আছে, এখনও সেটা হাই স্কুল হয়েছে, জুনিয়র হয়েছে, তারপরে হাই। তো তারপরে যেহেতু তখন 8 অবধি ছিল স্কুল, স্বাভাবিকভাবে আমার দাদা যখন দাদা দিদি 9-এ উঠে গেল, আর আমি তখন 1, 2, 3-তে এরকম 3 হবে সম্ভবত, তখন কর্মসূত্রে মানে ওখানে আর বাবার বদলি নিয়ে কুচবিহারে গেলেন, রাজার শহর কুচবিহার, দিঘির শহর কুচবিহার, সাগর দিঘি, বৈরাগী দিঘি, চওড়া রাস্তা, সমস্ত মানে যেখানে তাকাবো সেখানে একটা মহারাজাদের ছোঁয়া, নৃপেন্দ্রনারায়ণ স্কুল, নানা রকম জেঙ্কিং স্কুল, রাজবাড়ি, এরকম একটা রাজার শহরে গিয়ে পৌঁছে গেলাম, সেই পাহাড় জঙ্গল থেকে ওখানে গিয়ে কিছুদিন পড়াশুনো 8 অবধি পড়লাম। কিন্তু বাবা কিন্তু আবার জলঢাকা ফিরে এলেন। বাবা চাকরিটা বহুদিন ঝালংয়ে ছিলেন, ঝালংয়ে প্যারেনে ছিলেন। তো বাবা ছুটিতে শনিবার করে যেতেন, আর আমরা হচ্ছে বড় একটা ছুটি হলে আবার ঝালংয়ে চলে যেতাম। মানে আমাকে কিন্তু ঝালং আজও ছাড়িনি, মানে আজও কিন্তু তুমি আমার কখনো তোমরা দেখবে মীনাক্ষীদি কোথায়, মীনাক্ষীদি ঝালং বেড়াতে গেছে। মানে আমার ইচ্ছে হলেই আমার ছোটোবেলার কোয়ার্টারের সামনে গিয়ে আর শৈশবের স্কুলের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি। তারপরে আমার পড়াশুনো কলেজ বেলা সেগুলো কিন্তু জলপাইগুড়ির থেকে হয়েছে, যেহেতু আমার দাদা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে বলে আবার জলপাইগুড়ি চলে এলো। মানে আমি শৈশবটা এই ঝালং, কোচবিহার, জলপাইগুড়ি এইটুকুর মধ্যেই থেকেছি। আর ছুটি হলেই চা বাগানের মধ্য দিয়ে বাসে করে ঝালংয়ে, চাল সাথে এসে বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকা, বাস চেঞ্জ করে ওঠা, অথবা ইলেকট্রিসিটি বোর্ডের জিপ এসে আমাকে নিয়ে যাচ্ছে, এরকম একটা শহরে বা এরকম একটা জায়গায়। শহরটা আমি খুব একটা তখন শহর বলতে কি বোঝায় অতটা আমি কিন্তু কলকাতাই দেখিনি তখনও। আচ্ছা, আমি শুনেছি কলকাতা মানে একটা ভীষণ ঘিঞ্জি, ভীষণ লোক, শিয়ালদা নামলে প্রচুর লোক খালি দৌড়চ্ছে, কেন দৌড়চ্ছে কেউ জানে না। আমি 9-এ এটা খুব ভালো বললে যে কেন দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, মানে সবাই দৌড়চ্ছে। তো আমার বাবা বললেন দাও তোমাকে আমি কলকাতা নিয়ে যাবো। সেটা আমি তখন 9-এ পড়ি। সেই 9-এ পড়তে আমি প্রথম কলকাতা এসে আমি তাকিয়ে দেখছি সবাই দৌড়চ্ছে, আর আমি বসে বসে পাহাড় দেখি। আমার অবসর সময় পাহাড় দেখা, মাঠে কমলালেবু খাওয়া, ছোট ছোট পুরো বৈপরীত্য যাকে আমরা বলি আর কি। একদম। কিন্তু আমি কিন্তু আজও ডুয়ার্সে আছি, আমি বৈবাহিক সূত্রেও কিন্তু ডুয়ার্সে থেকে গেছি। তো ডুয়ার্স, এই পাহাড় জঙ্গল অরণ্য আমায় ঘিরে থাকে। আমি সবুজ ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যাই, এবং সবুজকে ছুঁয়েই মানুষের সাথে মানুষের বন্ধনকে দৃঢ় করি। এবং আমি প্রকৃতিরকে রক্ষা করার জন্য যে কথাগুলো বলা দরকার আমি সেটাও কিন্তু মানে মেসেজ দিতে চাই। সেটা কথা প্রসঙ্গে আমি বলবো, ডুয়ার্সে সবাই কিন্তু এখন বেড়াতে যায়, এখন ডুয়ার্সে শুটিং টুরিস্ট স্পট এবং পপুলার, এবং তোমার শুটিংগুলো কিন্তু এখন সব ওদিকে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডুয়ার্স বেড়াতে গিয়ে ডুয়ার্সকে কিন্তু ভালোবাসতে হবে। পাহাড়ি নদীতে গিয়ে নদীর ধারে আমি প্লাস্টিক, আমি নানা রকম আবর্জনা এবং আনন্দ ফুর্তি করতে যে ধরনের জিনিসগুলো মানুষ নিয়ে থাকে সেগুলো কিন্তু আবার নদীতেই ফেলে চলে আসছে। আমি এটা বলেছি মানুষকে আমার প্ল্যাটফর্ম থেকে, যে ডুয়ার্সে খালি বেড়াতে গেলে হবে না। হাতি অরণ বা পাহাড়ে, মানে ডুয়ার্সে যে আমাদের সবাই জিপে করে ঘুরতে যায়, ওখানে গিয়ে আমি চিপস খেতে খেতে জঙ্গলের মধ্যে একটা প্লাস্টিক ফেলে দিলাম, অথবা আমি চিৎকার করছি। ডুয়ার্সকে একটু ভালোবাসতে হবে টুরিস্টদের আরও। আর প্রচুর জঙ্গল কেটে যে রিসর্ট তৈরি হয়, এটাও আমার মনে হয় একটু সীমারেখাগুলো এখন হওয়া দরকার। কোথাও এটা নাহলে ধ্বংস হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, সেটা তো বটেই। এটা তো আজকের কথা না, রবীন্দ্রনাথ কতদিন আগে বলে গেছেন। ঠিক, কারণ সভ্যতার সংকট, এবং সেই সংকটে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা এখন ডুয়ার্সের নদীগুলো এবং ডুয়ার্সের অরণ্য গাছ কেটে কেটে যেভাবে হাতিগুলো কিন্তু এখন শহরে চলে আসছে। মালবাজারে আমাদের তো যখন তখন আমাদের মালবাজারে হাতি চলে আসে, এবং হাতি এখন সে তো খুঁজে পাচ্ছে না কোথায় থাকবে। কারণ ফরেস্ট কেটে যেভাবে প্রোগ্রেস করা হয়েছে, উন্নয়ন হয়েছে, সেগুলো তো কোথাও গিয়ে একটু থামতে হবে। এটা আমার মনে হয় ভাবা দরকার।
জনগণের যারা যাচ্ছেন তাদেরও বুঝতে হবে আমরা ডুয়ার্সকে একটু পরিচ্ছন্ন রাখবো, ডুয়ার্সকে একটু ভালোবাসবো, নদীগুলো আমরা নোংরা করব না, কারণ ঘুরতে গিয়ে আমাদের কিন্তু একটু নোংরা করে চলে আসাটা অভ্যেস। এটা সেটা হয়তো আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু এটা এখানে দেখতে হবে যে এই জায়গাগুলোর প্রতি একটু নজর দেওয়া, আর সরকারিভাবে তো উচিতই আরও বেশি এই জায়গাগুলোকে, মানুষ আসুক, নিশ্চয়ই আসবে, কিন্তু সেটা একটু ভারসাম্য বজায় রেখে। তো ডুয়ার্স আমার ভালোবাসার জায়গা। আমি সবুজের মধ্যে থাকি, চারিদিকে চা বাগান, এখন যেখানে থাকি মালবাজারে চা বাগান, দুপা হাঁটলেই পাহাড়, সামনেই ঝর্ণা, সামনেই আমাদের গরুমারা ফরেস্ট, চাপড়ামারি ফরেস্ট। তো এরকম একটি জায়গায় থাকা, তাহলে বুঝতে পারছো যে আমি ওটা আমার একটা অদ্ভুত, আমার জীবনে একটা ভালো লাগার জায়গা। এটা ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। না, কারণ তুমি তো প্রকৃতির মধ্যে বড় হয়েছো এবং আজও প্রকৃতির মধ্যেই আছো, ফলে শহরের কংক্রিটে তুমি আবদ্ধ থাকতে পারবে না, এটা আমারও মনে হচ্ছে তোমার কথা শুনে। আচ্ছা, তুমি তো বড় হয়েছো ওই অঞ্চলে, তাহলে নিশ্চয়ই বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে তুমি বড় হয়েছো। একদম। আমার শৈশবে যখন আমি জলঢাকা ছিলাম ঝালংয়ে, আমি নেপালি ভাষা শুনেই বড় হয়েছি। মানে আমাকে যিনি দেখাশোনা করতেন এবং আমাকে দিয়ে আসতেন বীর বাহাদুর দা, মানে আমি তখন ওকে নাম ধরেই ডাকতাম বীর বাহাদুর, ওকে ছাড়া কিন্তু আমি থাকতাম না। এবং এত ভালো ছিলেন, আমাকে স্কুলে যাব না, আমার 5 বছর বয়স, কাঁধে করে নিয়ে সামনে স্কুলে দিয়ে আসতো এরকম। যে তখন আমি আবদার করতাম বিস্কুট দিলে আমি যাব। এই সিনগুলো কিন্তু আমার মনে আছে। তো নেপালি ভাষা শুনেই কিন্তু আমার বড় হওয়া একদম। এবং নেপালি ভাষা বলতেও পারতাম, এবং কোয়ার্টারে আশেপাশে যেহেতু ওখানে চাকরিজীবী বহু মানুষ এসেছিলেন, ইলেকট্রিসিটি বোর্ডে পাঞ্জাবিও ছিল অনেকে, কিন্তু নেপালি ভাষায় পাশে কিন্তু বাংলা ভাষার প্রতি আমার টানটা কেমন জানি তৈরি হয়ে গিয়েছিল। তার কারণটাই হচ্ছে কিন্তু আমি খুব রেডিও শুনতাম। আমার বাড়িতে আমার মা খুব রেডিও শুনতেন। রেডিওতে শুনে শুনে, মানে আমি স্কুল যাচ্ছি, নানা ভাষা হচ্ছে। এখন তো আমি যে অঞ্চলে থাকি সাদ্রি ভাষা, বুঝতেই পারো, মালবাজার মানেই চা বাগান চারপাশে, সেখানে আদিবাসী ভাষা, নেপালি ভাষা, এরকমই অধ্যুষিত এলাকা, বাংলা ভাষারও চর্চা হচ্ছে। কিন্তু আমি বড় হয়েছি কিন্তু ওরকম একটা জায়গায়, কিন্তু বাড়িতে আমার পরিবেশটা একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে আমার মা খুব রেডিও শুনতেন। তো রেডিওর ধরো আকাশবাণীতে নাটক, কবিতা, তখন তো কবিতা ছিল না, ভাষ্য ছিল আর কি, বা কাজী সব্যসাচীর কবিতা এরকম হয়তো কখনো হয়েছে, সৌম্যমিত্র। নাটকের প্রতি আমার বেশি ছিল, মানে রোববারে নাটকটা মা শুনতেনি, সেখান থেকে ভয়েসগুলোর প্রতি আমার মানে খুব ছিল যে কিভাবে বলে। রেডিও নাটকের ওই পাশে যে ভয়েস দিয়ে একটা ছবি আঁকা, মানে রেডিও নাটক মানে কি কণ্ঠ দিয়ে একটা সামাজিক চিত্রপট হোক বা যে কোনো ঐতিহাসিক চিত্রপট হোক, মানে ছবিটাকে তোমার সামনে তুলে ধরছে। অবশ্যই তখন থেকে আমার কণ্ঠর একটা ব্যাপারটা ছিল শোনার। অনুরোধের আসর, এই কিভাবে অ্যাঙ্কারিংগুলো করছে, এটা আমি শুনতে ভালোবাসতাম। সেখান থেকে কিন্তু আমার আস্তে আস্তে অনেক কিছু ভালো লাগাগুলো তৈরি হলো। লিখতে ভালো লাগতো, বলতে ভালো লাগতো, যা দেখতাম সেটাই লিখে ফেলতাম ডায়েরি পাতায়। কল্পনাপ্রবণ একটু ছিলাম। তার মানে ছোটবেলার এই মানে রেডিও শোনার অভ্যাসে কি পরবর্তী সময় তোমাকে একজন বাচিক শিল্পী হয়ে উঠতে কোথাও সাহায্য করেছে? একদম, আমার টানটাই তৈরি হয়েছে রেডিওর থেকে। মানে আজও বলি, রেডিও আমার প্রথম শিক্ষক। মানে এই বাচিকের এই প্ল্যাটফর্মে যখন আমি শুরু করলাম আমার জীবনের আরেকটা অধ্যায়, পড়াশোনা শেষ করে বৈবাহিক জীবনে একটু প্রবেশ করে, তারপরে যখন কিছুদিন নিজের সংসারটাকে সামলে আমি যখন শুরু করলাম, আমার কিন্তু রেডিওটাই আমার প্রথম শিক্ষক বলতে পারো। মানে পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আমার আরেকটা ছিল, আমার বাবা খুব খবর শুনতেন, মা নাটক শুনতেন, বাবা খবর শুনতেন। তো বাড়িতে রেডিওটা একদম আমাদের বাড়িতে এত চলেছে যে ও আকাশবাণী, খবর পড়ছি নীলিমা সান্যাল, এই যে আকাশবাণী, খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই কথাগুলো আমার ভেতরে হন্ট করতো যে আচ্ছা কিভাবে বলছেন এত সুন্দর করে। ছোট থেকে কিন্তু আমার এটাই। ব্যক্তিগতভাবে তুমি কি কারোর কাছে এই আবৃত্তি চর্চা বা শ্রুতি নাটক চর্চা করেছো, কারোর কাছে শিখেছো? শোনো, আমি যে সময়টা বড় হয়েছি চন্দ্রিকা, এগুলো সুযোগ ছিল না। মানে এখন যেমন প্রচুর স্কুল আছে, শেখার অনলাইন আছে, ছাতার মতো। হ্যাঁ, এখন সবাই শেখাচ্ছে। সে কতটা কি পারে সেটা পরের কথা, সে কতটা আমি বলতে পারো
আমি না গৌরী ঘোষের কথা শুনতাম, রেডিও প্লাস তোমার তখন ক্যাসেট ছিল, আমার কাছে কিন্তু ওটাই ক্লাস। পরবর্তীতে আমি জানতাম যে এরা ধরাছোঁয়ার মধ্যে নয়, কারণ আমি একটা এমন জায়গায় থাকতাম যে শহর থেকে অনেক দূরে, কংক্রিটের জঙ্গল থেকে অনেক দূরে, সুবিধে সব কিছুর থেকে আমি অনেক দূরে, ঝালুং একটা এমন অঞ্চলে থাকি, সন্ধে হলেই সবাই ঘরে ঢুকে যাচ্ছে, কোনো শহর, শব্দ, হর্ন কিচ্ছু নেই, সেখানে শেখার তো কোনো প্রশ্নই নেই। কখনো কখনো কোনো কোয়ার্টারে যারা চাকরি করেন তাদের মেয়েরা বাইরে পড়াশোনা করেন, তারা যখন ছুটিতে আসে 25শে বৈশাখ করবে, তারা ওই মেয়েরা হয়তো আমাদের নাচ শেখাচ্ছে। অরুণ বরুণ কিরণমালা একটা হল ছিল, সেখানে নাটক হচ্ছে, মানে যারা দাদা দিদিরা সব বাইরে পড়াশোনা করে, যারা ছুটিতে এসে কোয়ার্টারের সব বাচ্চাদের নিয়ে এসব হচ্ছে, অরুণ বরুণ, এই তখন এগুলো হতো। তো রেডিওর কোনো কারোর সঙ্গে তোমার কি ছোটবেলায় কোনো দিন দেখা হয়েছে? না, ছোটবেলা হয়নি আমার, বড়বেলায় হয়েছে। বড়বেলা হয়েছে। তখন আমি ভাবছি মা এনারা তখন তো জানতাম রেডিওর ওপারে এনারা বলেন এরা ধরাছোঁয়ার বাইরে। আর আমাদের কলকাতা খুব একটা যাতায়াত ছিল না, পাহাড়ের কোলেই ভালোবাসেন, বাবা পাহাড়ি ভালোবাসেন, বাবা খুব মানে এরকম ছিলেন, মাও তাই। যা হয় হাউস ওয়াইফ হিসেবে বাবা অফিস থেকে ফেরার আগে উল বোনা, মাকে দেখেছি প্রচণ্ড সোয়েটার উল বুনছেন, আর কাকিমাদের সাথে স্পিডে গল্প হচ্ছে, উলও বুনছেন, আবার কমলা লেবুও খাওয়া হচ্ছে। আমি এইসব দেখে দেখে বড় হওয়া আমার, তো আমি সবাইকে বড় হয়েই দেখেছি, এটাই আছে। ছোটবেলা আমি কারো কাছে শিখতে পারিনি। তুমি তো আকাশবাণী, দূরদর্শন সব জায়গাতেই কাজ করেছি, কিন্তু জগন্নাথদা যখন জলপাইগুড়ি দূরদর্শনে ছিলেন তখন আমি বেশ কয়েকটা কাজ করেছি, ইন্টারভিউ নেওয়া, তারপরে কবিতার, তারপরে তোমার তপন রায় প্রধান ছিলেন তখন একটা মানে নববর্ষে একটা বৈঠকই হয়েছিল, তখন ওখানে কবিতা বলেছিলাম, এরকম টুকটাক করেছি। তো তুমি তো যেটা বললে যে আমার একটা স্কুল আছে, আকাশবাণী মহিলা মজলিসে বলেছি, কিন্তু সেটা খুবই মানে নিয়মিত নয় প্রথম দিকে। এখন আমি কিছু করি না, সত্যি কথা, কারণ আমার জীবনের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার স্কুল। আচ্ছা, এই প্রসঙ্গে অবশ্যই মানে শুনতে চাইবো, কিশোরলয় তো তোমার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, তা মানে কি করে তোমার হঠাৎ করে এই স্কুল তৈরি করবে এই চিন্তা ভাবনাটা এলো? এবং শুধু তাই নয়, স্কুল তৈরি করার পর দীর্ঘ প্রায় 40 বছর ধরে তুমি স্কুলটা চালিয়ে নিয়ে যাচ্ছ, মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই বিষয়টা কিন্তু শুনতে চাইবো একটু। যখন আমি ঝালং থেকে কোচবিহারে গেলাম, সেখানে বেশি দিন পড়াশোনা করিনি, 8 অবধি, 9-এ চলে এলাম আমি আবার জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি এসে আমি খুব নাটকও ভালোবাসতাম আর কি, মানে নাটক করতে আর কি ভালোবাসতাম, নাটক করেওছি, মানে আমরা কোচবিহারে প্রচুর নাটক করেছি। তো জলপাইগুড়ি এসে আর সেটা হচ্ছিল না আর কি। তো আমি তখন 9-10, আর তখন কিন্তু 11-12 মানে স্কুলে ছিল না আমাদের সময়, কিন্তু 9-10-এর পরে 11-12 কিন্তু আমাদের কলেজে পড়তে হতো, মানে এখন যেমন কিন্তু কলেজে নেই আর, এখন তখন ছিল না, আমাকে কলেজেই চুজ করতে হয়েছিল, কলেজেই পড়তে হবে। তো আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি। তো এদিকে সাহিত্য ভালোবাসি, কিন্তু মানে আমি ভীষণ কল্পনাপ্রবণ, ভীষণ কবিতা পড়তে ভালোবাসি, তখন তো আর রিসাইটেশন বেঁচে ছিল তো একটা কাঠখোট্টা সাবজেক্ট কিন্তু আমার দাদা বললো কমার্স নিতে, তো আমি আমার দাদাকে আমরা খুব মানতাম, তো আমি বুঝেছি যে আমার কমার্স নেওয়াই দরকার, চলো কমার্স নিই। তো কমার্স নিয়ে পড়াশোনা করতে আমার এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু বিয়ে হয়ে গেল, মানে সেকেন্ড ইয়ারে পড়ি আর কি। বিয়ের পরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, বিকম কমপ্লিট হলো। তখন না আমি একটু ডিটাচড হয়ে গেলাম দুনিয়ার থেকে। আমি যে খুব বাইরে যেতাম তা নয়, কিন্তু আমি 9-10-এ পড়তে একটু পাড়ায় কবিতা ভাষ্য কী হতো তখন, ঋতুরঙ্গ, মায়ের শাড়ি, বাবার ধুতি, এগুলো দিয়ে বারান্দার মধ্যে সাজিয়ে রবীন্দ্র জয়ন্তী। ছোটবেলায় আমি 79-এ মাধ্যমিক পাশ করেছি, তো 83-তে আমার বিকম পাস। তো এবার আমি চলে গেলাম, গিয়ে দেখলাম যে রঙিন চশমাটা আমি খুলে ফেললাম, যে আমি বুঝতে পারছিলাম না কি করণীয় আমার, মানে ফার্স্ট ইয়ার তখন পড়তে চলে গেলাম, তো এবার আমি বুঝতে পারছিলাম না কি করতে হয়, কি করণীয় আমার। একটা অদ্ভুত সিচুয়েশন। এখনকার মেয়েরা তো দেখো একটু পরিণত হয়ে নিজের কেরিয়ারটা তৈরি করে তারপরে তারা সংসারে যায়, সেটাই হওয়া উচিত। আমি এখন বুঝতে পারি যে নিজেকে আগে তৈরি না করে একটা কোনো জীবন শুরু করাটা উচিত নয়, কারণ আগে নিজেকে তৈরি করতে হবে যে আমি এই যে যাচ্ছি একটা নতুন জীবনে, এটা আমি কতটা এই জায়গাটা আমি
ঠিকঠাক মতো করতে পারবো। তো তখন তো আর এগুলো ভাবিনি, এটা মজার জিনিস, যাও চলো। এবার তারপরে আমি তো গিয়ে আর বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। এবার আমি বলছি কি বাচ্চা ছেলে হয়েছে, আমি খালি ওকে বড় করব আর আমি কি মানে কি করব, মানে এটা তো আমার জীবন নয়, মানে আমার ঠিক কিছু তো একটা করতে হবে। ছেলে তখন 2 বছর, এটা আমার জীবন নয়। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার সিদ্ধান্তটা একটু মনে হয় যে একটু ম্যাচিওর হয়ে করা উচিত ছিল। আমার ঠিক এটা আমি পাচ্ছি না যে ঘুম থেকে উঠে রান্না করব, আবার গিয়ে পাড়া প্রতিবেশীর সাথে গল্প করব, আবার গিয়ে আবার শোনা, এটা আমার লাইফ নয়। এটা কিন্তু আমি ধীরে ধীরে তখন রিয়েলাইজ করছি যে আমার এইটা সবার জন্য নয়। এটাও তো কঠিন কাজ, সংসার করাটাও অত সোজা নয়। সেখানেও ম্যাচিওর হতে হয়, সেখানেও শিক্ষিত হতে হয়, ভালো মা হতে গেলে পড়াশোনা জানতে হয়। তো আমি বুঝতে পারছিলাম যে এই জায়গাটা আমি ঠিক মানে আমার কিছু করা দরকার। ছেলে 3 বছর, আমার কোনো একজনের সাথে কোনো পরিচয় হলো, একটি মেয়ের সাথে, ও জলপাইগুড়ি। আমি ওকে বললাম যে চলো আমরা না দুজনে একটা কিছু করি। আর আমার ভীষণ প্রিয় ছিল যে স্কুলটা আমি পড়াশোনা করিনি, শিশু নিকেতন জলপাইগুড়ির। ভীষণ অন্য পদ্ধতিতে ওখানে পড়াশোনা করা হতো, ছবি এঁকে, মানে একদম সেই পড়াশোনার পদ্ধতিটাই আলাদা। তো আমি ওই শিশু নিকেতন আমি পড়াশোনা করতে পারিনি, যে আমি ঝালংয়ে পড়তাম। তো আমার মনে হলো আমার একটা কিছু করতে পারি, তো একটা শুরু করি না স্কুল। কি করে মাথায় এলো আমি এখন চন্দ্রিকা বলতে পারবো না। এটা এসে গেল যে আমরা একটা স্কুল করব। এবং বাড়ির আশেপাশে বাড়ির সবাই কিন্তু এটাকে অত সিরিয়াসলি দেখেনি। আর ঠিক আছে ওরা করছে করুক, কারণ আমাকে বাইরে তখন আমাকে যেহেতু ছেলে ছোট বাইরে যাওয়ার অনুমতি নেই। মানে বাইরে গিয়ে আমি কিছু একটা করব, বিকম পাস করেছি, কিছু একটা করব, সেগুলো বাইরে তখন ছোট কিচ্ছু, সাবধান। তো তখন আমার গার্জিয়ান সবাই, এখনকার মেয়েরা তো ডিসিশন নিতে পারে যে আমি ব্যাঙ্গালোর গিয়ে এটা করবো, তখন তো এটা ছিল না। না ওকে পাল্টে গেছে, সমাজ অনেক পাল্টেছে, এখন অনেকটাই পাল্টেছে। ভালো, পাল্টে যাওয়াটাই ভালো। তো আমি তখন বললাম চলো স্কুল খুলি। তা বাড়ি সব ঠিক আছে। 8টা বাচ্চা নিয়ে 1987 সালে আমি আমার শ্বশুরবাড়ির নিচতলায় একটা ঘর ছিল, এই ঘরে শুরু করলাম। কিন্তু আমি তো ভীষণ মানে ডেডিকেশন আমার কাজের প্রতি, যেটা শুরু করব আর যেটা স্বপ্ন দেখব সেটা কিন্তু আমাকে করতেই হবে। আমি কোনো কাজ করার আগে না একটা স্বপ্ন দেখে ফেলি যে এটা এরকমের, যে কোনো কাজ করার আগে। এটা এখনও আছে জানো, মানে ওই স্বপ্নটা কিন্তু ওটা আমার ব্রেনের মধ্যে একদম বসে যায়। ঠিক তাই ওই 8টা বাচ্চা নিয়ে পথ চলা শুরু করলাম। আমার আশেপাশে আরও 2-1জন সঙ্গী হলো আমার, তারা থাকলো, তাদের নিয়ে আমি একটা শিশু নিকেতন স্টাইলে শুরু করলাম। তারপরে আমি বললাম আমি একটা মন্টেসরি ট্রেনিং নেব। ঠিক তখন 1988 আমি এখানে মধ্যম গ্রামে আমার হাজব্যান্ডকে বললাম, অনুমতি দিয়েছে। তারপরে আমার এখানে রিলেটিভ ছিল, আমার ননদ ছিল ব্যারাকপুরে, ওখানে থেকে আমি 10 মাসে একটা মন্টেসরি ট্রেনিং নিলাম যে বাচ্চাদের কি করে কেয়ার করতে হয়। মন্টেসরি ট্রেনিংটা নিয়ে গিয়ে আমি 88 থেকে 87 খুলেছি। তারপরে 89 থেকে কিন্তু আর কোনো দিকে আমি তাকাইনি। আমার প্রথম কাজই হলো এটা, এই স্কুলটাকে বড় করা। তখন সব ম্যানুয়াল ছিল। ধীরে ধীরে আমার স্কুলটা বড় হয়ে গেল, ধীরে ধীরে 8 থেকে 80 হলো, 80 থেকে বাড়তে বাড়তে লকডাউনে আগে পর্যন্ত 500 ছিল। এবং আমি কিন্তু যখন 1987 2000 মানে 10 বছর হলো, 1997 হলো, আমি বললাম একটা কালচারাল প্রোগ্রাম ছোটো ছোটো করে শুরু করে দিলাম। কারণ আমার কলেজে একটি বান্ধবী ছিল, সে খুব ভালো নাচ করতো, ওকে নিয়ে এসেছিলাম। তো আমার মনে হলো বাচ্চাদের কান্না থামাতে গেলে খালি গান, আমি তো গানটা শিখলেও আমি গানটা সেভাবে গাইতে পারি না বা গাই না, বা আমার একটা প্রবলেম ছিল। রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম কিছুদিন, কিন্তু আমার ভোকাল কর্ডে একটা প্রবলেম ছিল, সেটা হবে না বলে সে স্বপ্নটা দেখাটা যেটা আমার হবে না ওটা। তো বাচ্চাদের কান্না থামাতে আমি শুরু করলাম ছড়া বলা। বুঝতে পারছো, এই যে সাংস্কৃতিক ব্যাপারটাও তখন আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে গেল। 1997 10 বছরে আমি একটা বিরাট কালচার অনুষ্ঠান আমি অর্গানাইজ করলাম। কিশোরের ছোটরা অনুষ্ঠান করলো, এবং আমাদের ছড়াকার কবি মোহিত ঘোষ জলপাইগুড়ির, যার লেখা ছড়ার বই এখনও বিখ্যাত, তাকে নিয়ে এলাম, তাকে সম্বর্ধনা দিলাম, আর বিহু নাচের একটা অনুষ্ঠান অর্গানাইজ করলাম। সারা মালবাজার বললো ভীষণ ভালো। এই যে কিশোরের একটা পথ চলা, যে পড়াশোনার সাথে সাথে কালচারাল দিকটাও আমি করলাম, ওখানে শুরু করলাম যে একটা। এবং আমার সাথে আমি করি, আমার সাথে কিন্তু চারদিকে সব মহিলাই, মানে আমরা মেয়েরাই সব, তখন 8 জন টিচার বা 10 জন টিচার। ধীরে ধীরে এখন তো তুমি নিজে আমার স্কুল দেখে এসেছো,
আমার টিচারদের সাথে তোমার পরিচয় হয়েছে এবং আমার টিচাররাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে ওরাও খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারে এবং একটা ক্লাব যা করে, আমরা একটা মেয়েরা হয়ে একটা বড় বড় অনুষ্ঠান অর্গানাইজ করছি এবং প্রায় এক একটা অনুষ্ঠানে আমার 300 স্টুডেন্ট পারফর্ম করে। ইটস নট আ ম্যাটার অফ জোক। ধৈর্য ধরে 1 মাস ধরে রিহার্সাল দিতে হয়। এখন তোমার মোটামুটি এখন স্টুডেন্ট 410 410 ভাগ্যি আর 10 বাড়েনি আর কি। না, লকডাউনের সময় কি হয়েছে, একটু তো ড্রপ আউট হয়েছে। হ্যাঁ, সেটা তো সব স্কুলেই হয়েছে। হ্যাঁ, কিন্তু 300 জন কিন্তু একটা অদ্ভুত, আমার পরে একটা মনে হয় আমার একটা কনফিডেন্ট লেভেলটা কিন্তু একটু হাই, মানে এটা ভগবানই হয়তো দিয়েছে জন্য, এটা তো অর্জন করেছি আমি হয়তো। গার্জিয়ানরা কিন্তু আমাকে ভরসা করেছেন। অনলাইনে 300 জন গার্জিয়ানকে আমি বোঝাতে পেরেছি পড়াশোনাটা করা দরকার। তারা পড়াশোনা করেছেন, টিউশন ফিও দিয়েছেন, যে আমি বুঝিয়েছি আপনার অ্যাডমিশন ফি, ডেভেলপমেন্ট ফি এবং বাকি যা যা চার্জ কিচ্ছু আপনাদের দিতে হবে না, খালি টিউশন ফিটা দেবেন, আমার যে টিচার আছে তারা যাতে মায়না পায়, তাদের স্যালারিটা যাতে আমি দিতে পারি। একদম 2 বছর তাই, মানে 20-21 তাই ওইভাবেই হয়েছে। আমি একটা এক্সট্রা টাকা নিইনি, এই কমিটমেন্টটা মানে করেছিলাম এবং কথা রেখেছিলাম। তারপরে আবার এখন আস্তে আস্তে 410 হয়েছে। আচ্ছা, এই যে তুমি কিশলয় স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছো, মানে নামকরা কোনো শিল্পী গেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 1997-এ আমি তো 10 বছর হলো তো, এবং আমরা কিন্তু সারা বছর খুব মন দিয়ে পড়াশোনা করিয়ে প্রতি বছর খেলা, স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চাদের কিন্তু আমি মনে করি ধৈর্য ধরে শোনানোটাও শেখাতে হবে, এটা আমি বিশ্বাস করি যে ভালো মানে শুনবে। আমরা রেডিও শুনেছে বলেই তো আজকে এতটা বলতে পারি বা শিখতে পারি, তখন তো আমাদের এত ইসে ছিলই না, তোমার ধরো আমাদের ক্লাস করতে পারিনি। তো আমি এইভাবে 97 তখন ব্রততী বন্দ্যোপাধ্যায় আকাশবাণীতে দূরদর্শনে খবর বলেন, উনি শিলিগুড়ি গিয়েছিলেন, তা আমি ওনাকে নিয়ে এসেছিলাম 1995 স্কুলে। অনেক বছর আগে, 1990, হ্যাঁ অনেক বছর আগে 1998। তখন আমাকে যখন আমি মালবাজার, তো খুব বললাম তো নানা রকম ভাষা অধ্যুষিত, তো আমি যখন ওনাকে চিনি, কবিতা বলবেন, তো আমি যখন কার্ড নিয়ে গেছি, কারণ ওটা আমি ওপেন করিনি, কারণ আমি বুঝেছিলাম যে মালবাজার কতটা কবিতা শুনবে 1 ঘন্টা ধরে, এটা আমার একটু সন্দেহ ছিল, মালবাসী হয়তো এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। ওপেন স্টেজে গান বাজনা হয়, এগুলো শুনে, বা একটা পপুলার আর্টিস্ট আসে তখন হয়তো গান শুনলেন। কিন্তু এই ব্রততী বন্দ্যোপাধ্যায় একটা স্কুলের অনুষ্ঠানটা আগের দিন হলো, পরের দিন ব্রততী বন্দ্যোপাধ্যায়, শুধু কবিতার অনুষ্ঠান দিয়ে আমি হয়তো খুব বেশি দর্শক আটকে রাখতে পারবো না, কারণ মালবাজার এটা শুনবে কিনা এটা আমার একটু খুব চিন্তিত ছিলাম আমি 1998-এ, মানে অনেক দিন আগের কথা। এবং আমি যখন কার্ড করলাম, আমি কার্ডগুলো নিয়ে গেলাম, খবর পড়েন তো, আমরা কি কবিতা শুনবো, উনি কি করবেন, উনি তো দূরদর্শনে খবর পড়েন। তা আমি বললাম খবরই শুনবেন আপনারা স্টেজে, চলুন না, আসুন না, দেখুন না, আপনি দেখলে আরও 10 জন দেখবে এবং বাচ্চারা শুনবে। কি আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, দেখুন আগে, বিশ্বাস করবেন না। উনি তো জানোই তুমি, ব্রততী বন্দ্যোপাধ্যায় তখন 1.5 ঘন্টা কবিতা দিয়ে মানুষকে চুপ করিয়ে রাখলো। বেরিয়ে সবাই আমাকে বললো কি শোনালে তোমরা, কবিতাও 1.5 ঘন্টা ধরে শোনা যায়। গানটা তৈরি হলো ডুয়ার্সে, মালবাজারে গানটা তৈরি হলো। গান তো আগে তৈরি করতে হবে একদম। হ্যাঁ, মানে সেটা, মানে তুমি হয়তো পথটা দেখিয়েছিলে, যে কারণে আজকে তোমার মালবাজার বলো বা ডুয়ার্স এলাকায় তোমার ওখানে বলো, যে মানুষ এই যে কবিতাকে ভালোবাসছে বা বাংলা সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসছে, তার পেছনে তাহলে তোমার তো একটা অবদান আছে। মালবাজারে একটা অবদান আছে, স্বীকার করে মালবাজারের লোকেরা, তখনকার স্বীকার করেন যে মীনাক্ষী দিয়ে এটা করেছেন। এটা মানে মালবাজার আমাকে অনেক কিছু দিয়েছে জানো। মালবাজারে আমি মানুষের ভালোবাসা পেয়েছি, মালবাজারের মানুষ আমাকে শ্রদ্ধা করেছে, আমাকে সবাই বড় মিস বলেই ডাকে। মানে ধরো বাচ্চার দাদু যে, সেও বড় মিস বলছে, বাচ্চা মানে সবাই, একটা ছোট্ট বাচ্চাও বলছে, মানে আমি মালবাজারে বলতে পারো আমার নতুন একটা জন্ম হয়েছে। আমার মানে আর একটা মানে অধ্যায় আমি জীবনে শুরু করেছি, আমার নিজেকে গড়ে তোলার। মালবাজারে ওই রকম একটা অঞ্চলে থেকে আমি নিজেকে তৈরি করতে পেরেছি। মানে তুমি স্কুল তৈরির পাশাপাশি নিজেকেও আরেকবার তৈরি করতে পেরেছো মালবাজারে এসেই। কিন্তু এই জন্য মালবাজারে শহর, একটা ছোট্ট শহর, তখন তো পঞ্চায়েত ছিল, এখন সেটা পৌরসভা হয়েছে, এখন সবাই মালবাজারের নামটা জানে, বুঝতে। এখন ডুয়ার্সে গেলে প্রথমে নিউমালেই নামতে হবে, আমার বাড়ির পাশ দিয়ে চাপড়ামারি যেতে হবে, আমার বাড়ির পাশ দিয়ে গরুমারা যেতে হবে, শামসিং,
প্যারেন, ঝালং, বিন্দু, মাদারিহাট, যাই যাও ওই দিক দিয়ে তো যেতে হবে। তো এখন সেই জন্য আমি কানটা তৈরি করতে পেরেছি। তারপরে এবার পার্থ ঘোষ ঘোষ এলেন। তারপরে আমি ওয়ার্কশপ শুরু করলাম, এরকম ওনাদের জগন্নাথ দা উর্মিদি এলেন, লোপামুদ্রা এলেন 2002-তে। তারপরে সব গানের আর্টিস্ট সবাই গিয়েছে আমার ওখানে মালবাজারে, ও প্রথম আমার ওখানে রূপঙ্কর, নচিকেতা থেকে শুরু করে 2015-তে মনোময়, এরকম করে কেন করেছি জানো? যে অঞ্চল সাংস্কৃতিক দিক দিয়ে উন্নত হবে না, সেই অঞ্চলে বাচ্চারা তো ঠিক সঠিক তৈরি হবে না। আমার শিশুদের, মানে এটা তুমি বাচ্চাদের জন্যই বেসিক্যালি করেছো? একদম বাচ্চাদের বাবা মা, হ্যাঁ, বাচ্চার বাবা মা, সেখানে তারপরে মালবাসী আসছেন। যে পৃথিবীর মানে সংস্কৃতিটাকে তো চিনতে হবে, একটা গণ্ডির মধ্যে থাকলে তো হবে না। তো আমি গত 40 বছর ধরে আমি আমার সহকর্মীদের সাথে এই কাজটা করতে পারছি ধৈর্য ধরে। এর জন্য আমি অবশ্যই আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে আমাকে সুস্থ রেখেছেন, আমাকে ধৈর্য দিয়েছেন, মানিয়ে নিতে শিখিয়েছেন, মেনে নিতে শিখিয়েছেন। হয়তো অনেক ভুল করেছি, আর ভুল করেছি বলেই কিন্তু শিখেছি। আমি যদি ভুল নাই করি তাহলে আমি শিখবো কী করে? তাই আমি তৈরি হয়েছি এবং আমার সাথে আরও 10 জনকে আমি তৈরি করতে পেরেছি। আর ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে। আমার মাধ্যমিকে ভালো রেজাল্ট করে একবার 10ম হয়েছিল, আমাকে সাথে এসে দেখা করে যায়, চাকরি করে আমার সাথে দেখা করে যায়। আমাদের ওখানকার বিডিও ছিলেন, তার ছেলে পড়তো, তারপরে সে চাকরি করে গ্যাংটকে কোনো কাজে যাচ্ছিল। তার হঠাৎ সেবক ব্রিজের কাছে এসে মনে হলো আমার ছোটোবেলায় স্কুল, মা আমি কিশলয় যাব। তো এবার সেবকের ওখানে নেমে ও চলে এলো, কিচ্ছু না, ওর কেউ নেই মালে, শুধু আমাকে দেখবে আর কিশলয় দেখবে বলে। মানে অন্তরে ওদের ছোটোবেলায় যে আমার ছবিটা কিন্তু ওদের কাছে খুব পরিষ্কার, ম্যামের ছবিটা এটা। মানে তার মানে আমি প্রভাবটা ওদের উপরে ফেলতে পেরেছি। মানে ওরা এখনও, যারা দেখো প্রাইমারি স্কুলকে সবাই সাধারণত তত মনে রাখে না, রিইউনিয়ন হয় কিন্তু হাই স্কুলেরই, তুমি কোথাও খুব একটা শুনবে না প্রাইমারিতে হয়েছে। কিন্তু আমার স্কুলের যারা প্রাক্তনরা তারা কিন্তু আমাকে তারা মনে রেখেছে, এটা আমার। এবং 25 বছর যেবার হলো, সমস্ত প্রাক্তন ছাত্রীরা কিন্তু প্রসেশন করা, শোভাযাত্রা, অনুষ্ঠান, মিলন উৎসব করেছে, চাকরি করে গেছে কেউ। এটা আমার জীবনের একটা প্রাপ্তি, অবশ্যই প্রাপ্তি। মানে আমি একটা কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলকে মানে সবার সহযোগিতায় আমি যে এই পর্যন্ত আনতে পেরেছি, এবং বাংলা মিডিয়াম, এখন ইংলিশ মিডিয়াম, এখন তো দেখো একটা লড়াই, ইংলিশ মিডিয়ামের যুগ, তার মধ্যেও ভালো রেজাল্ট করছে। এবং ইংলিশ আমার কিন্তু আছে, মানে আমার স্কুল থেকে পড়ে কেউ যদি মনে করে ইংলিশে কোনো পড়ে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে পারবে, আমরা সেভাবেই বেসটা তৈরি করে দাও। কিন্তু তোমাকে আরও একটি কথা বলি, দেখো আমার স্কুল কিন্তু খালি বাঙালিরা পড়ছে তা নয়, অনেক আদিবাসীও কিন্তু আমার স্কুলে পড়ে। আচ্ছা, চা বাগান থেকে সব আসে, বিভিন্ন চা বাগান থেকে পড়তে আসে। এবং এরকমও আছে যে কিছু মা আছে যার মানে কোথাও কাজ করেন, তারা জীবিকার জন্য হয়তো কারো বাড়ি রান্না করে সহকর্মী হিসেবে কাজ করে, তারা এসে বলেন, বড় মিস আমার খুব স্বপ্ন, জানো স্বপ্ন আমরা কিশলয়ে পড়াবো, কিন্তু আমার না কিছু মানে সম্ভব না। আমি পড়িয়েছি, আচ্ছা, তাদের পড়িয়েছি। ওরকম একটা আমার আছে যে কিছু এতজন আমি ফ্রি পড়াবো যারা করতে চান। এটা আমি রেখেছি স্কুলে, যে 410 জনের মধ্যে যা মানে পসিবল না যাদের, তাদের এরকম আমার বাচ্চা আছে যারা ফ্রি পড়াচ্ছি আমি। তার কারণ আমি চাই ওরা তো বলে আমাদের এটা ইচ্ছে আমার বাচ্চাকে কিশলয়ে পড়াই। এবং আশ্চর্য, এখন অনেক প্রাক্তন ছাত্রছাত্রীর ছেলেমেয়েরা আমার স্কুলে পড়ে, আর প্রাক্তন ছাত্রীরা আমার স্কুলে চাকরি করে। মানে আমার যে ছাত্রী যাকে আমি পড়াতাম সে এখন আমার স্কুলের সহকর্মী, মানে আমার কলিগ। বাহ, এটাও কিন্তু আনন্দের। এটাও আনন্দ, এটাই। আচ্ছা, যখন এই কথা উঠলো একটা মানে জিজ্ঞাসা করি, তুমি বোধহয় মানে সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত আছো। হ্যাঁ, এই স্কুল করতে করতেই ধরো আমি লায়ন্স ক্লাবের মেম্বার, প্রেসিডেন্ট ছিলাম, এখন চেয়ারপারসন আছি। কার অক্সিজেন লাগবে, মানে লায়ন্স ক্লাবটা একটা কেন করি, লায়ন্স ক্লাব ভীষণ চোখ নিয়ে আর ডায়াবেটিস নিয়ে কাজ করে, যেটা আমার ভালো লাগে। আর একটা মানে প্ল্যাটফর্ম যেখানে থেকে আমি কাজটা করতে পারি। তো আমি দীর্ঘ প্রায় 15 বছর ধরে লায়ন্স ক্লাবের সাথে যুক্ত। এবং আমরা যে কোনো জায়গায় কোনো রকম ধরো ফ্লাড হলো, তবে আমাদের ওখানে তোমরা জানো হয়তো, সাজু তালুকদার বলে একজন ক্লথ ব্যাংক আছে, মানে কাপড়, পুরনো কাপড়ের যেমন ব্লাড ব্যাংক হয়, নাম শুনেছি, কারেক্ট, যেরকম ব্লাড ব্যাংক সেরকম ক্লথ ব্যাংক। আমরা সেই কাপড়গুলো এক জায়গায় করি, ওষুধ, অক্সিজেন আছে, মানে অক্সিজেন সিলিন্ডার 12টা মতো আছে আমাদের। তো আমরা ওই ক্লাবের মাধ্যমে প্রচুর কাজ করি।
আর মানে ভালো লাগে। তাছাড়াও ব্যক্তিগতভাবে যখন যেরকম যে বলেন আমি পাশে থাকি, এটা আমি থাকি মালবাজারের। মানে হয়তো দেখো আমারও তো একটা সীমিত একটা ক্ষমতা, তার মধ্যে দিয়ে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি এটা করে থাকি আর কি। আচ্ছা, এই যে মানে বাচিক শিল্পী হিসেবে তুমি তো মানে অবশ্যই উত্তরবঙ্গে অনেক কাজকর্ম করেছো। উত্তরবঙ্গের পাশাপাশি আর কোথায় কোথায় তুমি কাজ করেছো, মানে আমাদের রাজ্যের মধ্যে, বাইরে? আমি দেখো, আমি ওইভাবে তো কবিতা আবৃত্তি শিখিনি। আমি বললামই তো, রেডিও শুনে শুনে, আমার বড় হওয়াটা রেডিও শুনে, আর পাড়ার ভাষ্য বলে, পাড়ার যে অনুষ্ঠানগুলো হয় রবীন্দ্র জয়ন্তী, একটুকু পড়তে হবে, একটু ভাষ্য বলে, তো এটাই আমার বড় হওয়া। তো কিন্তু তারপরে যখন আমি স্কুল শুরু করলাম, তখন বাচ্চাদেরকে মায়ের কোল থেকে নেওয়ার জন্য আমি কি করতাম, ছড়া বলতাম। মোহিত ঘোষের এই ছড়াগুলো তোমাদের সবার শোনা, ফুলকুলুচি ফুলকুলুচি পেটটা ফুলে ডাক, ফুলকুলুচি ফুলকুলুচি পেটের ভিতর ফাঁক, এইরকম আর কি। তো এগুলো করতে করতে না আমি তোমার ইসে হয়ে গেল, আমি কবিতার দিকে চলে গেলাম আস্তে আস্তে, কিভাবে বাচ্চাদের শেখাতে শেখাতে। তারপরে আমি পার্থদা গৌরীদিকে নিয়ে এলাম ওয়ার্কশপ করতে, জগন্নাথদাকে নিয়ে এলাম ওয়ার্কশপ করতে, উর্মিমালা বসুকে নিয়ে এলাম। এই ওয়ার্কশপ করতে 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 আমার শেখা হয়ে গেল। মানে শেখার তো কোনো বয়স নেই, না না, বুঝতেই পারো। তারপরে আমি শুরু করলাম নিজে সঞ্চালনা। কিরকম? স্কুলের সঞ্চালনা আমি বাইরে করতাম না। সঞ্চালনা করতে করতে আমার সঞ্চালনা দেখে বাইরে আমাকে ডাকা শুরু করলো, মীনাক্ষী, তুমি আমার এই অনুষ্ঠানটা একটু অ্যাঙ্কারিং করে দেবে। মানে তখন সবাই বুঝতে শিখলো মালবাজারে যে সঞ্চালনাও কিন্তু একটা শিল্প। তা আমি বলি, না আমি তো সঞ্চালনা করি না, আমি তো স্কুলেরটাই করি খালি। না, আপনি আমাদের একটা ডাক্তারদের প্রোগ্রাম আছে, এটা একটু করে দিতে হবে। তখন বুঝলাম যে এটা ওই যে 10 বছর পরে, মানে স্কুল 8-9 বছর চলার পরে 10 বছর থেকে আমি বাইরে যাওয়া শুরু করলাম, এই অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান। তারপরে ধীরে ধীরে তিস্তা গঙ্গা উৎসব, নানা রকম উৎসবের অ্যানাউন্সার হিসেবে আমি কাজ করতাম। এই অ্যানাউন্স করতে করতে তো কবিতাগুলো একটু বলতে হয় না মাঝে মাঝে, বলতে 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 কখন যেন আমার কবিতায় ঢুকে গেলাম। মানে এইটা জীবনের একটা নদী বলতে পারো। তো এই কবিতা বলতে বলতে তো আমি এই ফাঁকে উচ্চারণ বা আমাদের তো ওদিকে ভাষাটা তো মিক্সড বোঝোই ভাষা, নেপালি, আদিবাসী, বাংলা, রাজবংশী সব ভাষা মিলে আমরা ওরকম একটা খিচুড়ি ভাষা বলি। তো মান্য ভাষা বলতে হবে, জগন্নাথদা বারবার বললেন মিডিয়াতে কাজ করলে মান্য ভাষা। তখন ওটা চেষ্টা করলাম, ধীরে ধীরে ওটা হয়ে গেল। তারপরে তোমার তখন অ্যাঙ্কারিংটাই আমার মূল ছিল, সেখান থেকে মাঝে মাঝে আবৃত্তি করি। শ্রুতি নাটক তো এখন তো ফুল স্পিডেই করছি। তো আমি বাইরে গেছি বলতে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি কবিতা বলতে, তোমার সাথে দেখা হয়েছে ওখানে। নাটোরে বইমেলা, আমার যেহেতু মামাবাড়ি নাটোরে গিয়েছিলাম, নাটোরে বইমেলায় কবিতা বলতে গিয়েছিলাম, কবিতা বলেছি। আর একটা হচ্ছে, আমি আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বিদেশে থাকে আটলান্টায়, তো ওখানে একটা বাংলা লাইব্রেরি আছে, একটা ঘর আছে। ওই বিদেশে কিন্তু সারা আমেরিকাতে একটি ঘর আছে যার মধ্যে শুধু বাংলা বই, মানে একটা বাংলা বইয়ের জন্য একটা ঘর, মানে যে যখন আসে একটা করে বাংলা বই নিয়ে যায়, নিয়ে গিয়ে রাখে, সেবা লাইব্রেরি, এটা নাম করা। তো আমেরিকাতেও নিউ ইয়র্কেও একটা আছে, কিন্তু ওটা একজনের বাড়িতে, কিন্তু এটা সবাই মিলে একটা রেন্টে করেছে একটা লাইব্রেরি। তো ওই লাইব্রেরিতে এমন কোনো শিল্পী নেই যায়নি, মানে সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে সবাই। তো আমি ভাগ্যবান, আমিও সেবা লাইব্রেরিতে কিন্তু ডাক পেয়েছি। কবি রুদ্রশঙ্কর সবাই চেনেন, তার থ্রুতেই সেখানে গিয়ে আমার শুভশ্রীর সাথেও পরিচয় হয়েছে। আমি প্রায় 3 বার, ছেলে কাছে অনেকবার গিয়েছি, 4-5 বার গিয়েছি, তা 3 বার আমি কিন্তু সেবা লাইব্রেরিতে কবিতা বলার সুযোগ পেয়েছি। তো ওখানে গিয়ে বাংলাদেশের মানুষও ছিলেন, আমাদের ভারতীয়রাও ছিলেন, সবার মাঝে আমি কবিতা বলে আমি খুশি হয়েছি খুব, যে আমার নিজের শহর থেকে এত মাইল দূরে গিয়ে একটু বাংলা ভাষা বলার জন্য তো আমার ভেতরেও একটা মানে আকুতি মিনতি আছে, কারণ ওখানে পাড়া প্রতিবেশীর সাথে বাংলা ভাষা তো বলতে পারছি না। তো সেবা লাইব্রেরি যাওয়ার জন্য আমারও মনটা খুব, তো রুদ্রশঙ্করকে তো আমি অনেক অনেক ধন্যবাদ, যদিও কখনো দেখে থাকে, কবি রুদ্রশঙ্করকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আটলান্টায় সেবা লাইব্রেরিতে নিয়ে একটা অনুষ্ঠান করানোর একটা রাস্তা দেখিয়ে দেওয়া। এবং রাশেদ ভাই, হারুন ভাই সবাই ছিলেন, শুভশ্রী, খুব ভালো ওখানে চর্চা হয়। আচ্ছা, এত তো কবিতার কথা শুনলাম, এবার তোমার কাছ থেকে একটা আবৃত্তি শুনবো, আর অবশ্যই একটা কিছু পাঠ শুনবো। বলবো নিশ্চয়ই।
তো আমি ওই যে বললাম, আমি তো সঞ্চালনা করতে করতেই কবিতায় ঢোকা, এবং কবিতা না আমার বরাবরই পড়তে ভালো লাগতো। আমি প্রচুর পড়তাম কবিতা। আমার প্রথম জীবনে কবিতার প্রতি ভালোবাসা, আমার কলেজের একটি ছেলে ছিল যে খুব বাংলা ভাষাটা পড়তো এবং সে লিখতে ভালো, তো ভালো ভালো লিখলে দিত, অনেক সময় পড়তাম। তা ওখানে দেখতাম বিভিন্ন কবিতার লাইন টাইন থাকতো, তো ওর কাছে জিজ্ঞেস করে করে সেই বইগুলো খুঁজে খুঁজে বার করে, তা আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা ওই কবিতাটার প্রতি, জীবনানন্দ দাশের আমি যদি হতাম। একটু শুনি। হ্যাঁ, আমি গোটাটা বলছি না, একটু বলছি। আমি যদি হতাম বনহংস, তুমি যদি হতে বনহংসী, কোনো এক দিগন্তের পাড়ে, জলসেড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমি জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরিষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ, হয়তো গুলির শব্দ, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। এই কবিতাটা দিয়েই আমার কিন্তু কবিতার প্রবেশ করা, মানে এই জীবনানন্দের এই কবিতাটা আমি কলেজে, তখন তো বললাম তো আমাদের আবৃত্তির ব্যাপারটা ছিল না, তখন কেউ গান ঠানি হতো, মানে যদিও বা কেউ কবিতা বলতো দুটো গানের মাঝখানে একজন গিয়ে একটু মাইকে বলতো, মানে ওই মানে কি বলে ফাঁকে গিয়ে। এখন কবিতার জন্য আমাদের 15 মিনিট 20 মিনিট। আমার খুব ভালো লাগলো, কেন বলো তো, জীবনানন্দ দাশ সম্পর্কে মানে আমার মায়ের মামা দাদু ছিলেন। আচ্ছা, মানে জীবনানন্দ দাশের কোলে আমার মা কিন্তু বড় হয়েছেন। ও তাই তো, এটা আমার ভীষণ ভালো লাগে ওনার বই। ফলে মানে এটা আমারও পাওয়া। তুমি এমন একজন কবির কবিতা দিয়ে শুরু করলে, মানে যিনি আমার একজন অবশ্যই আত্মীয় ছিলেন। আমি কোনোদিন তো দেখার প্রশ্ন নেই, কিন্তু মানে আমারও কিরকম মাঝে মাঝে গায়ে কাঁটা দেয় যখন মার কাছে শুনি। মানে মাও খুব ছোট ছিলেন, কিন্তু মা বলেন যখন যে না, মানে জীবনানন্দ দাশের কোথাও একটা আমার মায়ের পরিবারের অংশ। ঠিক ঠিক ঠিক, এইটা একটা আমারও মনে হয় মানে কোথাও একটা ভালো লাগা কাজ করে যখনই কোথাও জীবনানন্দ দাশের কবিতা আমি শুনি। আর একটা কি শোনো, আমাদের সময় এখন তো সবাই টেক্সট, অনেক রকম আধুনিক ভাষা হয়ে গেছে, কিছু কিছু শিখেছি, কিছু কিছু রপ্ত করতে হয়। তখন আমরা চিঠি লিখতাম, চিঠিতে কিন্তু কোটেশন থাকতো, মানে এটা আমাদের থাকতো, তার জন্য কবিতা পড়াটা অনেক হয়ে যেত। পড়া মানে মানে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, তবু উড়েছিল এই মোর উল্লাস, রবীন্দ্রনাথের এই কোটেশন। এরকম তখন বন্ধুকে চিঠি দিচ্ছি, চিঠি লিখছি কোটেশন। তো এই চিঠি লেখার প্রবণতাটা আমাদের ছিল, কাব্যটা চলে আসতো। আর আমি আমার এই লেখার, তোমাকে একটু লেখালেখির জগতে আমি একটু আছি, তবে আমি কোনো লেখক নই, লিখতে ভালোবাসি। না সে তো মানুষ নিজের মনের আনন্দও লেখে। হ্যাঁ, তো আমি আমার মেয়েবেলা নিয়ে লিখেছিলাম, সেটা এখন ডুয়ার্স পত্রিকায় বেরিয়েছিল। আচ্ছা, মানে আমার মেয়েবেলা দিয়ে আমার যে একটা জীবনের গতিপথ কিভাবে গিয়েছে সেটাই কাব্যের, মানে একটু সাহিত্যের মধ্যে দিলে। সেটা কি আমরা একটু শুনতে পারি? সেটা এই মুহূর্তে তো আমার ওটা ঠিক আছে না, সেটা ওই পাহাড় ঝর্ণা নদী থাকলে আমি একটু শুনিয়ে দিতাম। ওটা আমি লিখেছিলাম খুব ভেতর থেকে, কিভাবে যেন কলমে লেখাগুলো চলে এসেছে, যে আমার নিজের চোখে দেখা ঝালং, কোচবিহার, জলপাইগুড়ি তিস্তা নদীর চর, নৌকোর ভেসে যাওয়া, একটা কল্পনাপ্রবণ মন দিয়ে একটা ছবি এঁকে, সেটা দেখে আমাকে একজন বললো এটা তো ছাপানো যায়, ছাপিয়ে দিয়েছেন সেটা। বাহ। আর লেখাটা হয়েছিল আরেকটা, আমি যখন 9-এ পড়ি, আমি তখন বললাম না তোমায় আমি কলকাতা আসিনি, 9-এ পড়তে আমার বাবা নিয়ে এসেছিলেন, দক্ষিণেশ্বর দেখেছি, বেলুড় দেখেছি সেই সময়টা, হাওড়া ব্রিজ, শিয়ালদার লোকে দৌড়ানো, বাবাকে প্রশ্ন করছি লোকে এত দৌড় বললে তো তুমি মানে কেন সবাই দৌড়াচ্ছে। আমি ব্রিজে দাঁড়িয়ে আমি দেখছি সবাই, ট্রেনটা থামলো তো প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে লোক নামছে আর সব ছুটছে। এটা আমার খুব প্রশ্ন ছিল। না সেটা তখন না, এখনো সবাই ছোটে। হ্যাঁ, কাজে এই দৌড়টা কলকাতায় আছে। মানে তুমি সেই ছোটবেলায় ক্লাস 9-এ যে ছবিটা দৌড় দেখা শুরু করেছিলে, এখনো কলকাতার লোকজন ওরকম দৌড়েই যাচ্ছে। তো এবার আমি তো ঝালংয়ে থাকি, বোঝই, ওখানে কেউ দৌড়ে না, ওখানে সব শান্ত। শান্ত। আচ্ছা, এখন কলকাতায় এসে তোমার কিরকম লাগে?
না, কলকাতা আসার একটা টান আছে, আমি কলকাতা প্রচুর আসি, এখন সবাই জানে, ওই বহুদিন জন্যই ধরে। জিজ্ঞাসা করলাম। টানটা আছে সংস্কৃতির জন্য, এটা সংস্কৃতির পীঠস্থান। কংক্রিটের জঙ্গল দেখার জন্য যে ছুটে আসি তা নয়। এই যে তোমাদের মতো মানুষের সাথে সান্নিধ্যে যাব, একজন শিল্পীদের সান্নিধ্যে আসব, তাদের সান্নিধ্যে আসা মানে কিছু শেখা। কলকাতা আমি ছুটে ছুটে আসি শুধুমাত্র সংস্কৃতির পীঠস্থান বলে। তাছাড়া কলকাতায় থাকতে বলো, সেটা আমি থাকতে পারবো না, তুমি মনে হয় হাঁপিয়ে যাবে না? হাঁপিয়ে যাবো। কারণ আমার না মানে কিছুদিন হয়ে গেলে পাহাড়ে না গেলে অসুবিধা হয়। আমি কোথাও না যাই, পাহাড়ে গিয়ে চুপ করে বসে থাকবো, তাও ভালো। আর তোমার একটা খুব মানে ঘুরতে যাওয়ার স্বভাব আছে। একদম না, দেখো এটা আগে ছিল না। ওই যে বললাম যে এটা আগে আমি একটা সময় আমি দিশাহারা ছিলাম, আমি কি করব। তখন স্কুল খুললাম, আর তখন স্কুল খুলতে গিয়ে মনে হলো একদিকে আমার ছেলে, একদিকে স্কুল, দুটোই ছোট আর দুটোই সন্তান। এখন আমি কোনো দিকে তাকাতে পারবো না, একেও বড় করতে হবে, একেও বড় করতে হবে। তখন আমি দুজনের পেছনে, স্কুল আর আমার ছেলের পেছনে। তারপর আমার ছেলে মাধ্যমিক পাশ করার পরে আমি বললাম যে তোমাকে আমি প্রথম বেড়াতে নিয়ে যাবো এক জায়গায়, সেটা হচ্ছে শান্তিনিকেতন। আচ্ছা, বুঝতে পারছো? ওই আমার শান্তিনিকেতনে আমার জীবনে 100 বার, তখন আমি শান্তিনিকেতন, মানে আমাকে কতবার গেছো আমি বলবো কতবার গেছি মনে নেই, 25-40। কিন্তু বেড়ানোর নেশাটা শুরু হয়ে গেল কবে থেকে জানো? নেশাটা মানে আমি যে টুকটাক ঘুরেছি হয়তো, কিন্তু একটা নেশায় যখন তৈরি হয়। না, তোমার তো নেশাই, আমি যতটা জানি তোমার নেশা। তুমি মন খারাপ হলেও ঘুরতে যাও, আনন্দতেও ঘুরতে যাও, বর্ষাতেও ঘুরতে যাও, শীতের ঠান্ডাতেও ঘুরতে যাও। ওই জন্যই তো বলছি, মানে সময় পেলেই ঘুরতে যাও। যখন দেখলাম স্কুলটা দাঁড়িয়েছে, আমার টিচাররা খুব তৈরি হয়ে গেছে, ওদের কাছে একটু উত্তরসূরি তো তৈরি করতে হবে। সবটা যদি আমি ধরে রাখি স্কুলটা হবে না, কারণ আমার উত্তরসূরিও কিন্তু আমি যদি আমার উত্তরসূরি না তৈরি করতে পারি তাহলে কিন্তু ডিসক্রেডিট আমার। ছেলে বাইরে গিয়েছে, ওর দূর থেকেও দেখতে পারবে, কাছে এসে দেখতে পারবে না। তারপর ছেলে বড় হয়ে গেছে, একটা সংসারের কাজ কমে গেছে আমার তো। আর স্কুল বাকি যে ছুটি ছাটা, আমি কোথায় যাব? তো আমি এখন খালি একটা ঘুরে এসে আর একটা প্ল্যান করি। তো আমার ঘোরার বলতে পারো যদি বলো, একলা নিজে প্ল্যান করে নিজের টাকায়, নিজের পরিশ্রমে যেটা অর্জন করেছি, সেই টাকা প্রথম আমি শুরু করলাম 2017 থেকে। আচ্ছা, আমি 2014-তে ইউএসএ গেছি, সম্পূর্ণ ছেলে কিভাবে পাসপোর্ট ভিসা করে সব ছেলে করে দিয়েছে, মানে আমি করেছি কিন্তু গাইডও ওখান থেকে, টিচারও করে। 14 সালে আমি আমেরিকা গিয়ে ছিলাম অনেকদিন, 16তেও গিয়েছি আমেরিকা। 17 থেকে মনে হলো পরে একটু একলা ঘুরতে হবে, আন্দামান গিয়েছি প্রথম আন্দামান। মানে ওই যে বললাম, নিজের প্ল্যানে, নিজের পরিশ্রমের অর্জিত টাকায় এবং নিজের ইচ্ছে, মানে অন্য কারো ইচ্ছেতে নয়। হ্যাঁ, এটা একটা আলাদা আনন্দ জানো। তো ওই প্রথম আন্দামান। তারপরে তো ধরো আমার ডুয়ার্স তো মানে তুমি যা কোথায় যেতে চাও তোমাকে ডুয়ার্স তো সব জায়গায়, ঝালং তো যখন তখন যাই। আর তাছাড়া আমি ঘুরতে গেছি, গতবার আমি গিয়েছিলাম খুব মানে কিছু, আমি জায়গাগুলো একটু অন্যরকম করে বাঁচি। শ্রীলঙ্কা, আমার খুব শ্রীলঙ্কা দেখার ইচ্ছা ছিল। শ্রীলঙ্কা নেমে শ্রীলঙ্কার মানুষের সাথে মেশা, তাদের সংস্কৃতিকে জানা, এবং ওটাও আমরা দুজন গিয়েছি, কোনো ট্রাভেল কোম্পানির সাথে নয়, যার জন্য আমি একলাই অনেকটা ঘুরতে পেরেছি। মানে নিজে ঘুরলে না অনেক কিছু জানা যায়। হ্যাঁ, কারণ ট্রাভেল কোম্পানির মাধ্যমে গেলে তোমাকে তো তাদের শিডিউল টাইমের মধ্যেই তোমাকে ঘুরতে হবে, কিছু করার নেই। দ্রুত গতিতে ঘুরতে হয় তখন, মানে তখন জানা হয় না জায়গাটাকে খালি ছুঁয়ে আসা হয়। আচ্ছা, এবার তোমার আরেকটা কিছু শুনবো কিন্তু। তাহলে আমি শোনাচ্ছি। আমি একটা কবিতা আমি তোমাদের, এটা কিন্তু আমি পড়ছি, কারণ এটা আমি তোমাকে বলো না। এটা আমার না মানে আমি বললাম না তোমাকে, আমি যখন মঞ্চে আবৃত্তির জন্য ডাকে তখন আমি যেগুলো কবিতা বলি, রেডি হয়ে যাই, বলি নিজের মতো করে। আর আমি শ্রুতি নাটকটা বেশি করি, এটা আমার ভালোবাসার জায়গা, অভিনয় করাটা। মঞ্চ নাটক কিন্তু প্রচুর করেছি, মানে আমি স্কুলকে পাশে রেখে প্রচুর কাজ করে গেছি। মঞ্চ নাটক আমি বহু করেছি, এবং আমার বৃদ্ধাশ্রম নাটকটি প্রায় 10 বার অভিনয় করেছি আমি, সুধাংশুর পরিচালনায়। আর এখন আমি শ্রুতি নাটক বেশি করছি। মঞ্চ নাটকের জন্য যে সময়টা দিতে হয় না রিহার্সালের, ওটা একটু হয়ে উঠছে না আর কি, সময় দিতে হয় একটু। তবে বিভিন্ন কল শো থাকে, আর আমি যখন একা কবিতা বলতে যাই বা শ্রুতি নাটক কারোর সাথে একজনের সাথে করতে যাই, তখন কিন্তু টাইমটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। তো এই স্কুল, আমার ভ্রমণ, আমার শ্রুতি নাটক, আমার কবিতা, আমার ছোট বাচ্চারা, এই নিয়ে আমার একটা অদ্ভুত একটা ভালো লাগার জীবন। তা আর তার সাথে সাথে সবুজ ডুয়ার্সে হেঁটে যাওয়া,
মন খারাপের তিস্তার সাথে মন কেমন করলে কথা বলা, আর সেবক পাহাড়কে যত্ন করে দেখি সেবক পাহাড়ের জন্য কষ্ট পাই। তার কারণ হচ্ছে তখন ধস পড়ে, তখন কষ্ট হয়। আমাদের দ্বিতীয় সেবক ব্রিজ খুব দরকার, এটা খুবই দরকার। হেরিটেজ একটা সেতু, ডুয়ার্সের এই সেতুটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের। তো এই সেতুটা কত বছর হয়েছে বুঝতেই পারছি, ইংরেজ আমলের তৈরি। তো এত বছর পরেও এরপরে কি হবে জানি না। সেতুটাকে রক্ষা করার জন্য দ্বিতীয় সেবক সেতু এটার খুব প্রয়োজন, যার জন্য আমাদের ওখানকার একটা কমিটিও তৈরি হয়েছে, যার মধ্যে আমিও আছি। চন্দন বলে একজন আছেন, তিনি দায়িত্ব নিয়ে এই সেতুর জন্য লড়াই করছেন, তার সাথে আমি যুক্ত। কারণ আমি খুব মনে করি সেবকের উপর খুব প্রেশার হয়ে যাচ্ছে। ধসে গ্যাংটকের রাস্তা ব্রিজের উপর দিয়ে ওভারলোড গাড়ি যাচ্ছে। তো এগুলো চাই আমার ডুয়ার্সটাকে সবাই ভাবুক, আমার পাহাড়টাকে রক্ষা করুক, এগুলো আমার ভেতরে একটা ডিমান্ড আছে। আরও একটা দুঃখের কথা এখানে বলে যাই, যেহেতু সুযোগটা পেয়েছি, কাজ দেবে কি কে শুনবে সেটা আমার বড় কথা নয়, আমি বলতে পেরেছি এটাই বড় কথা। মালবাজার শহর উন্নত হচ্ছে, মালবাজার শহরের জন্য আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি একটা হল, সেই একটা আমরা অস্থায়ী মঞ্চ বানিয়ে এখনও অনুষ্ঠান করে যাচ্ছি, যেটা বর্ষাকালে করতে পারছি না। তো বহু বছর ধরে সরকার এলো গেল, এটা হচ্ছে, তো একটা হল হয়েছে, কিন্তু সেটা এখনও অফিসিয়ালি উদ্বোধন হয়নি। অফিসিয়ালি উদ্বোধন আরও 3-4 বছর আগে হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি। এটা একটা দুঃখ। আর খুব দুঃখ যে একটা মালবাজার যদি এই যে তোমাদের এখানকার মতো মহাজাতি অ্যানেক্স বা বাংলা একাডেমির মতো যদি একটা ছোট অল্প দর্শকের হল হতো, তাহলে আমি বোধহয় ওয়ার্কশপ, ছোট ছোট সেমিনার এগুলো করলে ওখানকার ছোট বাচ্চারা সমৃদ্ধ হতো। ওরা তো সব কলকাতা আসতে পারে না, সম্ভব। আমি পারছি সবসময়, অনেকেই পারছে না, আমার শিক্ষিকারাই তো পারেন না আমি যেভাবে দৌড়াদৌড়ি করি। তো শিখলে তো যত শুনবে, যত শিখবে, তত তো অন্যকে শেখাতে পারবে। তো আমার খুব ইচ্ছে ওখানে যদি একটা ছোট বাংলা একাডেমি, অল্প সিটের হল, তাহলে কবিতার ওয়ার্কশপ করাতে পারি, শ্রুতি নাটকের, তার সাথে সেমিনার, নানা রকম বই নিয়ে আলোচনা, তাহলে কি হতো ওখানকার বাচ্চারা একটু সমৃদ্ধ হতো। তো এই দুঃখগুলো একটু এতটা বয়স এসেও থেকে গেছে। তো যদি হয় নিশ্চয়ই, দেখো নতুন সরকার এসেছেন, আশা করছি আমরা যে ওনারা নিশ্চয়ই এইসব দিকগুলোতে নজর দেবেন। কারণ ওদিককার বাচ্চাদের তো উন্নতি করতে হবে, না হলে আজকাল তো মোবাইলের যুগে কেউ শুনতে চায় না। হ্যাঁ, শোনার অভ্যাসটা কমে গেছে আমাদের। কিছু তো করতে হবে ওদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। তো এটা আমার খুব পছন্দের একটা কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আসলে আমি ওনার কবিতাও খুব ভালোবাসি। যে একটু তার আগে একটু বলে দিই, আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে বাধা কুটেছি। কখনো কখনো ওর দখলে গিয়ে ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি অংশ একটু বললাম যে এই কবিতাটা মনে হয় যেন আমার জন্যই। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে, পাহাড়ি কন্যার মুখে এই কবিতা। তো আমি এই অনন্ত গধূলি বেলাটা একটু পড়ছি। এটা আমার আমার এটা আমি কোথাও করিনি, কিন্তু এটা আমি পড়ি, কারণ আমার কবিতার বই পড়তে ভালো লাগে, কারণ ভেতরে গভীরে যাওয়া যায়। সব কিছু কি মনে থাকে? কারো থাকে? থাকা কি সম্ভব? না, থাকে না, থাকতেই পারে না। কিছু কিছু থাকে, সেই যৎসামান্য স্মৃতি, তাকেই সম্বল করে কারো তুলি ও কলম চলে। কেউ মূর্তি গড়ে, কেউ আপাত তাৎপর্যহীন অথচ সন্ধ্যার আকাশের নম্র ও রহস্যময় আলো ছেঁকে নিয়ে মর্তলোকে অমর্ত্যের কবিতা বানায়। এইসব ঘটনা ঘটে, আজও নিরন্তর ঘটে যায় এখানে ওখানে, আর আমরা জড়ীভূত স্তব্ধীভূত হয়ে দেখতে থাকি কার্যকারণের সূত্রবিহীন এই সব। জাদুকরী মন্ত্র বলে গড়ে তোলা শিল্পের সম্ভার, এই ছবি, এই মূর্তি, এই কবিতার মধ্যে ধরা পড়া বাস্তবের পংক্তিগুলি। আর তখনই আমাদের স্মৃতির ভিতরে ভেসে ওঠে ভুলে যাওয়া বিগত জন্মের স্বপ্নময় জাগরণে পরিব্যাপ্ত অনন্ত গোধূলি। বাহ, এটা খুব নিজের
মানে এর মধ্যে নিজের একটা অনুভূতি আমার মনে হয়েছে যে কোথাও একটা এই কবিতার মধ্যে নিজের তোমার একটা, খুঁজে পাও তুমি খুঁজে নিজেকে পাই, কোথাও হ্যাঁ, একটা। হ্যাঁ। আমি এই কবিতার মধ্যে দিয়ে আমার বেঁচে থাকা, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমি দেখিনি এটা, এই মানে একটু না বললে আমার ভালো লাগবে না। লেখার কথা যখন বললাম, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের জলঢাকা সেন্ট্রাল, তোমার জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লসে তখন তোমার প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল। বিষয় ছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। তো আমি নাম দিয়েছিলাম, আমি যে একটু কল্পনাপ্রবণ, লিখতে ভালোবাসি, ডায়েরি লিখতাম, তখন তো ডায়েরি লিখতাম। তো আমি লিখলাম, লিখে তো ফার্স্ট হলাম, প্রাইজটা এখনও আছে। তা আমাকে দিদিমণি দেখে বললো, তুমি শান্তিনিকেতন গিয়েছো বেড়াতে? আমি না। বলে তাহলে তুমি শান্তিনিকেতন এত কিছু লিখলে কী করে? বলে মার কাছে গল্প শুনেছি, আর ওই রেডিওতে কখনো শোনা। তুমি তুমি গল্প শুনে ওই এটা ওটা শুনে তুমি এটা লিখে ফেললে? আমি বললাম হ্যাঁ। এই ছিল আমার প্রথম, বুঝেছো, কল্পনা কিছু দেখে আমার জীবনে। আর টেনে হয়েছিল রবীন্দ্রনাথের ছোট গল্প, খুব ছোট গল্প করতাম রবীন্দ্রনাথের, ওটাতেও আমি ফার্স্ট হয়েছিলাম। মানে আমি খুব কল্পনাপ্রবণ। মানে আমি এখানে বসে শুয়ে ভাবলাম যে কিশোরের একটা এরকম অনুষ্ঠান আমাকে করতে হবে। কীরকম সেটা কিন্তু 1 বছর আগে ভেবে নিলাম, পরের বছর কিন্তু সেটা ঠিক বাস্তবায়িত করে ফেলি। মানে আমি স্বপ্নটাকে মাহাত থেকে যেতে দিই না। এটা তোমার মনের জোর। হ্যাঁ, কেননা মনের জোর না থাকলে স্বপ্নকে বাস্তবায়িত করা যায় বলে আমার তো মনে হয় না। না আমি যেটা ভাববো না, এটা একদিকে হয়তো আমার জন্য ভালো, আমি যেটা ভাববো সেটা করব, কিন্তু সেই ভাবনা নিয়ে কিন্তু বেশি আলোচনা করি না। মানে আমার ভেতরে থেকে যায়, ভেতরে নিজের সাথে নিজের একটা ভেতরে, আমার ভেতরে আর একটা আমি আছে, সেই আমির সাথে কিন্তু আমি অলওয়েজ একটা মানে কথোপকথন করতে থাকি, সেটা অন্তরালে চলতে থাকে। সেটা এই জন্যই আমি হয়তো বিদেশ পাড়ি দিতে পেরেছি, এই জন্যই আমি বাংলাদেশে যেতে পেরেছি। তার কারণ দেখো, বাংলাদেশে তো এখন আর যাওয়া সম্ভব নয়, জানি আমরা, সেটা অন্য বিষয়। কিন্তু বাংলা আর পশ্চিমবঙ্গ তো একই ছিল। আমার জন্মের আগে মায়েরা তার ভিটেমাটি ছেড়ে চলে এসেছে, সেই মায়ের কাছে এই চলে আসার যন্ত্রণা আর বাংলাদেশের গল্প শুনতাম। মানে মায়ের আঁচলে ছোট ছিলাম আমি, মা সব সময় বলতেন যে আমরা এইভাবে চলে আসতে হয়েছে, এখানে বাড়ি ছিল, এই ছিল, সেই ছিল, আমি এই করেছি, আমার কলেজের বন্ধুরা এই ছিল, স্কুলের। তো শুনতে 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 আমাকে বাংলাদেশের মধ্যে নিয়ে যায়নি, আর যাওয়াও হয়নি, আর হবেও না। কিন্তু আমার মনে হতো বাংলাদেশটা কেমন, ওই যে কেমন এই বললাম কল্পনা, তো সেইটা কোনোদিনও আর হলো না। আমি বললাম কল্পনা থেকে গেল। কিন্তু নাটোরের বনলতা সেন তো খুব পছন্দের কবিতা, নাটোর মাথা থেকে গেল। মা নাটোরে বড় হয়েছে, রাজশাহীতে পড়াশোনা করেছে, এই নাটোর আর রাজশাহী আমার মাথায় বসে গেল। ঢাকা নয় কিন্তু। আমার মামা এখনো আছেন, মামা মারা গেছেন কিছুদিন হলো, মামা তো বোনরা আছেন, 1 বোন আছেন, 2 বোন আছে মামাতা, 2 মামা 3 মামা, তো 1 মামা এই বঙ্গে আর 2 মামা ওই বঙ্গে। 2 মামাই মারা গেলেন কিছুদিন আগে। আমি 2023-এ আমার ছেলে ওখান থেকে ঘুরে এলাম 2-3 বার, পাসপোর্টটা রিনিউ করলাম, রিনিউ করে আমি কিন্তু বাংলাদেশে কাউকে বলিনি, কেউ জানে না, কিন্তু আমার ছেলেকেও বলিনি, বাংলাদেশে ভিসা করতে দিয়ে দিলাম। দিল্লি গেল, ভিসা হয়ে গেল, টিকিট কাটা হয়ে গেল। আমার দাদাকে বলেছে আমি যাব, যে আর কেউ জানে না যে যাব, একলাই। সেবার আমি চলে গেলাম। তুমি কি সেই গেলে ওখানে? হ্যাঁ, একদম নাটোর, রাজশাহী। মা ছোটবেলায় যে স্কুলে পড়তেও সেই স্কুলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে আসা, পদ্মা নদীর ধারে দাঁড়ানো, রাজশাহী শহর রিক্সা করে চড়ছে ঘুরে বেরিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে একদম মানে খুঁটিয়ে দেখে এসেছি। মানে তোমার সেই যে ছোটবেলায় মায়ের আঁচলের তলায় মা থাকা যে গল্প, সেটা তুমি মানে নিজের কত বছর বয়সে বলো, 23 সালে আমি সেটাই ভাবছি। মানে সারা জীবন ধরে তুমি তার মানে ওটাকে ভেতরে ভেতরে বয়ে নিয়ে গেছো, বহন করেছো। নাটোরে গিয়ে তোমার মামা বাড়ি, যেখানে মামা থাকতেন, মামা কিছুদিন হলো মারা গেছেন, আমি মৃত্যুর আগে দেখা করে এসেছি, 23 সালে 2 বার গিয়েছিলাম। তো নাটোরে আমার বাবা মানে আমার দাদু পুলিশে চাকরি করতেন, যে থানাতে, যে ঘরটায় আমার মা থাকতেন, মামা নিয়ে গেলেন ওখানে আমাকে। গাছ টাছ হয়ে গেছে, ঘরটা আছে, থানাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে একটা লালন করে নিজের সাথে নিজের তাকে আমি কথা বলি, এটা বুঝতে পেরেছো স্বপ্নটা? অবশ্যই এটা হয়তো কোথা থেকে হয়ে যায় না, যদি আমি বুঝতে পারি না, এটা আমাকে তুমি কোথাও একটা সযত্নে লালন করো। আর তোমার মনের জোর বলছি না বারবার, ওটা কোথাও একটা অবশ্যই আছে। আচ্ছা, এবার কিন্তু আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। ওরে বাবা, কি প্রশ্ন করবে জানি না। আবৃত্তি না শ্রুতি নাটক? শ্রুতি নাটক। আমি অভিনয় করতে ভালোবাসি।
গল্প না উপন্যাস? এটা একটু দ্বন্দ্ব আছে, কারণ আমি উপন্যাসও খুব ভালোবাসি, আর ছোট গল্প ভীষণ মানে শেষ হলো না এরকম একটা গল্প, মানে আমি মানে আগে আমি কিন্তু উপন্যাস একটা চয়েস মানে এটা হবে না, না দুটোই বলতে পারবো না। ঠিক আছে, ধরে নিলাম এটা নিউট্রাল। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে দার্জিলিং এর ম্যাল নাকি মূর্তি নদীর ধার? দার্জিলিং পাহাড়। মালবাজার না কলকাতা? মালবাজার। কিশলয়ে বসে দিদিমণিদের সঙ্গে সময় কাটানো নাকি কিশলয়ের বাইরে দিদিমণিদের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় কাটানো? এটা খুব কঠিন প্রশ্ন। একটা যে কোনো একটা চুজ করতে হবে। কিশলয়ে মানে দিদিমণিদের সাথে টাইম স্পেন্ড করা বলছো? আর রিপিট করছি কোয়েশ্চেনটা আরেকবার। একটা হচ্ছে কিশলয় স্কুলের মধ্যে দিদিমণিদের সঙ্গে সময় কাটানো, আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে স্কুলের বাইরে দিদিমণিদের সঙ্গে সময় কাটানো। না ওটা কিশলয়ের মধ্যে, আমি ওদের সাথে মানে সময় কাটাই আমি কিশলয়ের মধ্যেই বেশি। বছরে একবার দুবার ঘুরতে নিয়ে যাই, কিন্তু তার বাইরে খুব একটা আমি মানে ব্যক্তিগতভাবে, কারণ আমি কিছু সময় মনে রাখি যে আমি তো ওদের বড়দের তো মানতে হবে, তাই ওই জায়গাটা কিশলয়ের মধ্যেই ওদের সাথে আমি করি। সানগ্লাস না কপালের বড় টিপ? দুটোই ভীষণ প্রিয়। শাড়ি পরলে বড় টিপ ভীষণ পছন্দ, আর সানগ্লাস মানে ভীষণ আমার ভালোবাসা। মানে তুমি তো সানগ্লাস ছাড়ছো না, না যে কোনো একটা চুজ তুমি করো। এমন প্রশ্ন করছো আমি কি করে ছাড়বো? সানগ্লাস আমার হচ্ছে ভীষণ মানে মানে ফ্যাশন, মানে আমি সানগ্লাস ছাড়া চলতেই পারি না, আর আমি চেঞ্জ করি। তুমি যদি বলো তুমি তোমার কোনটা মার্কেটিং করতে ভালোবাসো, আমি তো বলি সানগ্লাস। টিপটা তো শাড়ির সাথে পরি না, তাহলে সানগ্লাসটা রাখলাম। সানগ্লাসটা রেখে দাও। ও দুটোকে এমন এমন প্রশ্ন করবে, আমি তোমাকে একটা চুজ করতে হবে, তুমি দুটোই বলে গেলে হবে কি করে? মজার ঘটনা। লিনেন শাড়ি না জামদানি? জামদানি। চা না কফি? চা। মোমো না ফুচকা? মোমো। শীতকাল না বর্ষাকাল? শীতকাল। বর্ষা না, নো একটা no. choice, একটা। মানে এমন ভাবে চন্দ্রিকা আমাকে প্রশ্ন করছে যে পছন্দ করা খুব মুশকিল, কিন্তু তাই জন্যই তো করছি। তবে চা কফির মধ্যে যদি বলো, আমি চায়ের দেশের মেয়ে, আমি চা ভীষণ ভালোবাসি। আর শীতকাল বর্ষাকালের মধ্যে কোনটাকে ধরবো? শীতকালটাকে ধরো। ঠিক আছে, তাহলে আজকে আমরা পেলাম আমাদের সঙ্গে এক প্রকৃতি কন্যাকে, যিনি শহরের কংক্রিট থেকে দূরে বড় হয়েও ভালোবেসেছেন কবিতাকে, বাংলা ভাষার প্রসার ঘটিয়েছেন এমন অঞ্চলে যেখানে কিন্তু বাংলা ভাষার চল একসময় ছিলই না। কাজেই মানুষের মনের মধ্যে যদি ছোটবেলা থেকে তার মা বাংলা ভাষার প্রতি আগ্রহ জন্মিয়ে দেয়, তাহলে সে কিন্তু বড় হয়েও সেই ভাষাকে আঁকড়ে ধরে থাকে, সেই ভাষাকে ধরে বেঁচে থাকতে শেখে। আমরা মীনাক্ষীদির সঙ্গে কথা বলে আজকে কিন্তু সেটাই বুঝলাম, সেটাই জানলাম। তাই আরও একবার আপনাদের বলি, নিজের মাতৃভাষাকে ভালোবাসুন, নিজের মাতৃভাষাকে নিয়ে গর্ব করুন, নিজের মাতৃভাষাকে নিয়ে সামনের দিকে এগোতে শিখুন। দেখবেন তাহলে কিন্তু আপনার চলার পথ মসৃণ না হতে পারে, কিন্তু আপনি আপনার লক্ষ্যে একদিন না একদিন নিশ্চয়ই পৌঁছে যাবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8:30টায় মন কথা নিয়ে আপনাদের সঙ্গে।